বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণের সমাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমাসের কতগুলি শব্দ অর্থাৎ সমস্ত পদের ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। আমাদের যে 20টি শব্দ নিয়ে আলোচনা করব সেই শব্দগুলি হলো: এক, দা কাটা, পূর্ণচন্দ্র, উপবন, তুষার জীর্ণ, মন্বন্তর, শত্রুমিত্র, অনুদার, আপাতমস্তক। তারপরে শব্দগুলি হলো: স্নানযাত্রা, পঙ্কজরবি, পদ্মালয়া, স্নায়ুসূত্র, হরবোলা, অনুগ্রহ, সিংহ শিশু, তারপরে জলচর। এই শব্দগুলির ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে শব্দগুলি হলো: অর্ধদগ্ধ, সাতকাণ্ড, কুবের, যথাসাধ্য। এই 20টি শব্দের ব্যাখ্যা নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান রেখে আমি শুরু করতে যাচ্ছি। প্রথম শব্দটা হলো দা কাটা। দা কাটা শব্দটার বিশ্লেষণ যদি আমরা করি, দা কাটা সমস্ত পদটি দুইটা অংশ, দা একটা অংশ, কাটা একটা অংশ। এই দুইটা অংশের মধ্যে কাটাকে প্রাধান্য পেয়ে দেওয়া হয়েছে এখানে বেশি। তাহলে দা কাটা, দা দ্বারা কাটা। দা দ্বারা কাটা বহুব্রী সমাস, তৎপুরুষ সমাস, অর্থাৎ দা দিয়ে কাটা, দ্বারা, দিয়া, কর্তৃক। এই শব্দগুলি হলো তৃতীয় বিভক্তি রূপ। যে সমস্ত পদের মধ্যে তৃতীয় বিভক্তি রূপ পায় তাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ সমাস। দা দ্বারা কাটা, দা কাটা, তৃতীয় তৎপুরুষ সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরের শব্দটা হলো পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র শব্দটা যদি বিশেষ ব্যাখ্যা করি তাহলে এখানে দেখা যাবে পূর্ণ এবং চন্দ্র দুইটি আলাদা শব্দ, এবং দুইটি শব্দ পরপদ প্রধান শব্দ। একটি হলো চন্দ্র, পূর্ণ যে চন্দ্র, পূর্ণ বিশেষণ, চন্দ্র বিশিষ্ট পদ। তাহলে বিশিষ্ট বিশেষণে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলে কর্মধারয় সমাস। তাহলে পূর্ণ চন্দ্র, পূর্ণ যে চন্দ্র, এই সমাসটি হলো কর্মধারয় সমাস। পূর্ণ যে চন্দ্র, কর্মধারয় সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে 3 নম্বরের প্রশ্নটা, 3 নম্বরের শব্দটা উপবন। এই সমস্ত পদটির দুইটি অংশ, একটি হলো উপ, আরেকটি হলো বন। উপশব্দের অর্থ হলো সদৃশ্য, ক্ষুদ্র, সমীপে। এখানে উপশব্দের অর্থটা ব্যবহৃত হয়েছে সদৃশ্য অর্থে। উপবন, বনের সদৃশ, উপবন অবৈভব সমাস। তাহলে আমরা এখানে কি বুঝলাম? অব্যয়টি পূর্বে বসে অব্যয়যুক্ত হয়েছে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে। অতএব উপবন শব্দটি সমস্ত পদটিকে ব্যাখ্যা করলে বেশ বাক্য হবে বনের সদৃশ, উপবন অবৈভব সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 4 নম্বর তুষার জীর্ণ। তুষার শব্দটা হলো জীর্ণ, তুষার দ্বারা জীর্ণ। তুষার জীর্ণ, তুষার শুভ্র। আরেকটা সমাস আছে, সেটা হলো উপমান কর্মধারয় সমাস। তুষারের ন্যায় শুভ্র, কিন্তু এখানে তুষার জীর্ণ। জীর্ণ অর্থ চূর্ণ করা। তুষার দ্বারা জীর্ণ, তুষার জীর্ণ, তুষার দ্বারা জীর্ণ। তৃতীয় তৎপুরুষ সমাস। এখানে দ্বারা দিয়ে কর্তৃক প্রকাশ পেয়েছে, তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে। অতএব এই সমাসটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বারা দিয়ে কর্তৃক, তুষার দ্বারা জীর্ণ, তুষার জীর্ণ, তৃতীয় তৎপুরুষ সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখলে অবশ্যই উপকারে আসবে। এবং যারা বিশেষ পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, ব্যাংক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। 5 মনন্তর। মনোযোগ অন্তর, এই শব্দটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে মনোযোগ অন্তর, মনন্তর। এটার সমস্ত পদটার বেশ বাক্য হলো অন্নমন, অন্নমনু, নিত্য সমাস।
মনন্তর, অন্যমনু, নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের মধ্যে সমাসবদ্ধভাবে থাকে সমস্ত পদটি, তখন তাকে বলে নিত্য সমাস। এখানে মনন্তর অন্ত শব্দের জন্য অন্য হয়েছে, অন্যমনু দ্বিগু সমাস, নিত্য সমাস। 6 নম্বর শত্রু মিত্র। এখানে দুইটি পদের উভয় পদ প্রধান সমাস, শত্রু এবং মিত্র। অতএব এই সমাসটা হবে দ্বন্দ্ব সমাস। শত্রু ও মিত্র দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাতে কি বলা হয়েছে? উভয় পদ প্রধান সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে শত্রু ও মিত্র উভয় পদ প্রধান সমাস, তাহলে এটা হলো দ্বন্দ্ব সমাস। অনুধার। অনুদার শব্দের বিপরীত শব্দ হলো উদার। অনুদার, অনুদার যদি শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে অনুযোগ, অনুযোগ উদার, অনুদার, নয় উদার, নয় তৎপুরুষ সমাস হয়েছে এখানে। নয় তৎপুরুষ সমাস ও থাকাতে অনুদার, নয় উদার, নয় তৎপুরুষ সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে শব্দটা আপাতমস্তক। আপাতমস্তক, আপাতমস্তক অর্থাৎ পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, পদ থেকে মাথা পর্যন্ত। পদ অর্থ পা, মাথা তো মাথায়, মাথা পর্যন্ত পঞ্চমী তৎপুরুষ সমাস। যে সমস্ত পদের মধ্যে হইতে থেকে চে লুপ পেয়ে যে সমাস হয় তাকে বলে পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে পদ থেকে মাথা পর্যন্ত আপাতমস্তক হইল পঞ্চমী তৎপুরুষ সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। স্নান যাত্রা, স্নানের জন্য যাত্রা, স্নান যাত্রা, এই দুইটা পদ এখানে এখানে পরপদ প্রাধান্য পেয়েছে এবং বিভক্তি লোপ পেয়েছে। চতুর্থ বিভক্তি স্নানের জন্য যাত্রা, স্নান যাত্রা চতুর্থী তৎপুরুষ সমাস। এই সমাসটা হলো চতুর্থী তৎপুরুষ সমাস। স্নান যাত্রা, স্নানের জন্য যাত্রা, স্নান যাত্রা চতুর্থী তৎপুরুষ সমাস। বহুব্রী সমাস নয়, কারণ এখানে স্নানের জন্য যাত্রা, স্নান যাত্রা। পঙ্কজ রবি, পঙ্কজ রবি, পঙ্কজ রবি, পঙ্কজ হল পদ্ম, রবি অর্থ সূর্য। এখানে উপমা করা হয়েছে এবং অভেদ কল্পনা করা হয়েছে। পঙ্কজের সাথে রবি সূর্যের তুলনা করা হয়েছে, অর্থাৎ পঙ্কজ রূপ রবি অভেদ কল্পনা করা হয়েছে এই সমাসটার মধ্যে। অতএব এই সমাসটা রূপকর্মধারয় সমাস। পঙ্কজ রবি, পঙ্কজ রূপ রবি হলো রূপক কর্মধারয় সমাস, অর্থাৎ অভেদ কল্পনা করা হয়েছে এই সমাসে, সেটা হলো রূপক কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। তারপরে শব্দটা পদ্মালয়। পদ্ম অর্থ ফুল বিশেষ, আলয় অর্থ ঘর। তাহলে পদ্মালয় এই সমাসটার মধ্যে কোনো পদের অর্থে প্রাধান্য না পেয়ে অন্য একটি অর্থকে প্রাধান্য পেয়েছে। অতএব এই শব্দটা হবে পদ্ম আলয় যার, যার গোটা পদ্মর মতো তাকে বোঝানো হয়েছে বহুব্রী সমাস। পদ্মালয় শব্দটার দুইটা অংশ, একটা হলো পদ্ম, একটা হলো আলয়। পদ্মালয় যার বহুব্রী সমাস। আশা করি এই সমাসগুলি বুঝলে নতুন করে আর সমাস পড়তে হবে না। স্নায়ুসূত্র, স্নায়ু সূত্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। স্নায়ু সূত্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন যারা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। স্নায়ুসূত্র, স্নায়ু সূত্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। এখানে স্নায়ুর সাথে সূত্রের বৈসাদৃশ্য রয়েছে, সাদৃশ্য নেই। হরবোলা, হরবোলা এই সমস্ত পদটির দুটি অংশ। দুটি অংশ, হর রকম বলে যে, অর্থাৎ বলে যে। হরবোলা হরেক রকম বলে যে, হরবোলা। বলে শব্দটা হইল কৃদন্ত পদ। আমরা জানি যে শব্দের মধ্যে কৃদন্ত পদ যুক্ত থাকে তাকে বলে উপপদ কর্মধারয় সমাস। তাহলে হরবোলা হরেক রকম বলে যে উপপদ তৎপুরুষ সমাস। ভোলা অর্থ বলা,
আওয়াজ করা। অনুগ্রহ, যে সমস্ত পদের মধ্যে পূর্বপদে অব্যয়সূচক শব্দাংশ থাকে তাকে বলে অব্যয়ভাব সমাস। তাহলে অনুগ্রহ হলো অব্যয়সূচক শব্দ, তাহলে গ্রহণের পশ্চাৎ অনুগ্রহ অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের রূপ হলো পূর্বপদে প্রাধান্য থাকে, তাহলে গ্রহণের পশ্চাৎ অনুগ্রহ অব্যয়ভাব সমাস। তারপরে শব্দটা হলো সিংহ শিশু। এখানে সিংহ শিশু সমস্ত পদটি শিশুকে প্রাধান্য পেয়েছে, এখানে তুলনা করা হয়েছে, সিংহের সাথে শিশুর তুলনা করা হয়েছে, অর্থাৎ সিংহ শিশুর ন্যায় ভূমিত কর্মধারয় সমাস। তাহলে এখানে শব্দটার মধ্যে কি দাঁড়ালো? সিংহ শিশু, অর্থাৎ শিশু সিংহের ন্যায়, সিংহের সাথে তুলনা করা হয়েছে কিন্তু সাদৃশ্য নেই, বৈসাদৃশ্যমূলক শব্দ। অতএব সিংহ শিশুর ন্যায় এই শব্দটি হবে উপমিত কর্মধারয় সমাস। যে সমাসের মধ্যে উপমিত উপমান এবং উপমেয়ের কোনো সাদৃশ্য থাকে না তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। তারপরে শব্দটা হলো জলচর। জলে চরে যে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে জলচর দুটি শব্দ, চর হলো চরা অবস্থান করা, তাহলে চর শব্দটি হলো উপপদ তৎপুরুষ সমাস এবং কৃদন্ত পদ চ যুগ অ চর। কৃদন্ত পদ কাকে বলে? কৃতপ্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। তাহলে জলে চরে যে, চরে হলো উপপদ তৎপুরুষ সমাস এর রূপ, তাহলে জলে চরে যে উপপদ তৎপুরুষ সমাস, জলচর। এরপরের শব্দটা লক্ষ্য করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। তারপরে 17 নম্বরের শব্দটা হলো অর্ধদগ্ধ। অর্ধরূপে দগ্ধ, সপ্তমী তৎপুরুষ সমাস। এখানে সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, অতএব অর্ধরূপে দগ্ধ সপ্তমী তৎপুরুষ সমাস। অর্ধরূপে দগ্ধ সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। তারপরে 18 নম্বরের শব্দটা লক্ষ্য করুন। 18 নম্বর শব্দটা হলো সাত কাণ্ড। যে সাত কাণ্ড, সাত হলো সংখ্যা, কাণ্ড হলো ঘটনা, তাহলে সাত কাণ্ড, কাণ্ডের সমাহার। তাহলে যে শব্দের মধ্যে পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য থাকে এবং সমাহার বোঝায়, তখন তাকে বলা হয় দ্বিগু সমাস। তাহলে সাত কাণ্ড, সাত কাণ্ডের সমাহার দ্বিগু সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর একটা নতুন একটি শব্দ কুবের। কু অর্থ কালো বা কুৎসিত, বের অর্থ দেহ। এই সমস্ত পদটি ব্যাসবাক্য করলে দাঁড়ায় কু কুৎসিত বের দেহ যার, যার দেহ কুৎসিত তাকে বলা হয় কুবের। তাহলে কুবের কুৎসিত বের যার বহুব্রী সমাস। যার দেহ কালো তাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে সমাসের মধ্যে পূর্বপদ কোনোটা না বুঝে অন্য একটি শব্দকে বোঝায় বা বস্তুকে বোঝায় বা ব্যক্তিকে বোঝায় তাকে বলে বহুব্রী সমাস। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। তাহলে এখানে সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য এই শব্দটির বিশ্লেষণ যদি করি, যথা অব্যয়পদ, সাধ্য হলো বিশেষণ পদ, তাহলে সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য অব্যয়ভাব সমাস। আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।